হ্যারিকে নিয়ে পুতুল হাতে একটি বাচ্চা মেয়ে কোপের উদ্দেশ্যে রওনা হলো। রাতের আধারে এক অজানা উপস্থিতি। হাতে থাকা পুতুল কূপে ফেলে দিয়ে বাড়িতে গিয়ে দেখতে পায় পুতুলটি সেই আগের জায়গাতেই আছে। পুতুলটির নাম অ্যানাবেল। এটা শুধুমাত্র একটা পুতুল না, এর ভেতরে শয়তানের নিজস্ব বাসস্থান। তবে আজ আমরা ফিরব আরও অনেক বছর পেছনে, যেখানে অ্যানাবেলের জন্ম হয়েছিল, এবং জানব এই অভিশপ্ত পুতুলের অভিশপ্ত অতীত। তাছাড়া যারা কনজিউরিং ইউনিভার্সের আগের দুটি মুভির এক্সপ্লেনেশন দেখনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে প্লেলিস্টটা চেক করতে পারো। এবং সাথে আছি আমি ইমন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। সেই সাথে আজকের মুভি অ্যানাবেল ক্রিয়েশন। এবং ঘটনা শুরু করা যাক। সাল 1955। স্যামুয়েল মুলিন্স পেশা একজন ডল মেকার। নিজের নামেই তার ডল মেকিং কোম্পানি। আজকে ওয়ার্কশপে বসে মনোযোগ সহকারে পুতুল বানাচ্ছে। হঠাৎ দরজার নিচ থেকে একটা চিরকুট পায়, লেখা ফাইন্ড মি। ওয়ার্কশপ থেকে ঘরে পৌঁছাতে গেলে আরেকটা চিরকুট পায়, এবার দেখে ক্লোজার লেখা। এই চিরকুটগুলো লিখছে আর কেউই নয়, স্যামুয়েলের মেয়ে অ্যানাবেল। স্যামুয়েল তার একমাত্র মেয়ে অ্যানাবেল আর তার স্ত্রী এস্থারকে নিয়ে অনেক সুখে শান্তিতে ঘর করছে। কিন্তু সুখ তাদের পরিবারে এসেছিল খানিকক্ষণের জন্য। পরের দিন তারা তিনজন চার্চ থেকে বাড়িতে ফিরছিল। মাঝপথেই তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। টায়ার চেঞ্জ করার সময় একটা স্ক্রু মাঝ রাস্তায় পড়ে যায়। অ্যানাবেল তা নিয়ে আসতে গেলেই হঠাৎ একটা গাড়ি এসে তাকে হিট করে। ফলে ঘটনাস্থলেই অ্যানাবেলের মৃত্যু হয়। এই ঘটনার পর কেটে যায় দীর্ঘ 12টি বছর। এক অরফানেজের ভ্যান, একজন নান আর কিছু অনাথ শিশু রওনা হয়েছে মুলিন্সের বাড়ির উদ্দেশ্যে। ফাদার মেসি নানকে জানায়, হতে পারে তোমরা সেখানে যাওয়ার পর মিস্টার মুলিন্স মানে স্যামুয়েলের সাথে বেশি একটা দেখা নাও হতে পারে, কারণ 12 বছর আগে তার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এরপর থেকে সে আর বাড়ি থেকে বেশি একটা বের হয় না। চার দেওয়ালের মাঝেই নিজেকে লুকিয়ে রাখে। দীর্ঘ যাত্রাপথ পাড়ি দিয়ে পৌঁছালে দেখা যায় সেখানে গেলে স্যামুয়েল সেই নান এবং বাচ্চাদের সাদরে স্বাগত জানায়। আসলে স্যামুয়েলের বাড়ি ফাঁকা পড়ে থাকায় সে একটা অরফানেজকে তাদের বাড়িতে স্থান দেয়, কেননা বহু বছর ধরে তাদের বাড়িতে বাচ্চাদের চেঁচামেচির শব্দ শুনতে পায় না। তাছাড়া এটা একটা মহৎ কাজ। সেই অনাথ শিশুদের মধ্যে একটা বাচ্চা, যার নাম জিনিস, তার বাটা ভাঙা। বাচ্চাটাকে দেখে স্যামুয়েল সিস্টার শার্লেটকে কিছু জিজ্ঞাসা করতে গেলেই শার্লেট জানায়, সমস্যা নেই, ও আপনার বোঝা হবে না, ওকে চোখে চোখে রাখবো। তাছাড়া স্যামুয়েল তাদের পুরোটা বাড়ি ঘুরিয়ে দেখায়। বাচ্চাদেরও বেশ পছন্দ হয়েছে বাড়িটা। তবে স্যামুয়েল তাদের জানায় যে তারা ফার্স্ট ফ্লোরে থাকবে। কিন্তু শার্লেট বলে, জেনিসের যেহেতু পায়ের সমস্যা, তাই দয়া করে কি শুধু তাদের দুজনকে নিচতলায় থাকতে দেওয়া যায় না? স্যামুয়েল তাদের অটোমেটিক চেয়ার ফ্যাসিলিটি সিস্টেম দেখায়, যেটা সে প্রায় অনেক বছর আগেই তার ওয়াইফ এস্থারের জন্য বানিয়েছিল। জেনিস চেয়ারের মাধ্যমে উপরে গেলে এক মুহূর্তের জন্য তার কাছে মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সেখানে তাকাতেই কেউ নেই। তারা মোট 6 জন: জেনিস, লিন্ডা, ক্যারল, ন্যান্সি, কেট আর টিয়ার্নি। ক্যারল আর ন্যান্সি আগে থেকেই রুম পছন্দ করে রেখেছে। জেনিস আর লিন্ডা তাদের সাথে থাকতে চাইলে তারা বারণ করে দেয় এবং বলে বাড়িতে আরো অনেক রুম আছে। জেনিসের পায়ের সমস্যাটার জন্য তাকে সবাই বোঝা মনে করে কিছুটা, কিন্তু তারা বাহিরে তা প্রকাশ করে না। জেনিস রুম খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে গিয়ে পৌঁছায়। কর্নারে লেখা অ্যানাবেলের নিকনেম বি। রুমে ঢুকতে গেলে আচমকা স্যামুয়েল এসে হাজির হয় এবং জেনিসকে স্ট্রিক্টলি বলে দেয় যে বাড়িতে যা ইচ্ছে তাই করো, কিন্তু এই রুমে প্রবেশ নিষেধ। পেছন থেকে লিন্ডা তাকে ডাক দেয়, সে চলে যায়। লিন্ডা তাদের দুজনের জন্য একটা রুম পেয়েছে। সিস্টার শার্লেটও তার রুম গোছাচ্ছে। হঠাৎ এক দমকা হাওয়াতে বইয়ের পাতাগুলো পাল্টাচ্ছে। তবে আশ্চর্যের ব্যাপার, ঘরের জানালা বন্ধ। নজর যায় সামনের দিকে, দেখতে কিছুটা বুকশেলফের মতোই, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এটা একটা লিফটের মতো। এই পুলিং বেসড এলিভেটর মেকানিজমটা 19বিংশ শতাব্দীতে ধনী পরিবারে বহুল ব্যবহৃত ছিল। এটা দিয়ে আসবাবপত্রগুলো নিচে বেসমেন্টে পাঠানো হতো। শার্লেটের কাছে এটা নতুন ছিল। এলিভেটরের দরজা বন্ধ করে রাখলে হঠাৎ করে তা আপনা আপনি খুলে যায়। তৎক্ষণাৎ ন্যান্সি এসে শার্লেটের কাছে পারমিশন চায় যে তারা বাইরে ঘুরতে যাচ্ছে। আমরা কি যেতে পারি? শার্লেট তাদের পারমিশন দিয়ে দেয়।
সবাই গেলেও জেনিস তার পায়ের জন্য যেতে পারে না। জানালা দিয়ে তাদের সবাইকে দেখছে, তবে আবারও পেছন থেকে কাউকে অনুভব করে। রাতে সবাই একসাথে ডিনারে বসলে স্যামুয়েল প্রে করে খাবার না খেয়ে উঠে গিয়ে চলে যায় তার স্ত্রীর কাছে। ক্যারল তাদের রুমে উকি দিতেই এস্থারকে এক ঝলক দেখতে পায়, তবে কিছু যেন ঠিক ছিল না তার কাছে। ক্যারলের মনে কিছুটা ভয় প্রবেশ করে। তাছাড়া রুমের আলো ফ্লিকার করছে। সেদিন রাতে প্রে করে লিন্ডা ঘুমিয়ে পড়ে, কিন্তু জেনিসের ঘুম আসছে না, কারণ নতুন জায়গাতে সে কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায়। দরজার নিচে একটা চিরকুট দেখতে পায়, তাতে লেখা ফাইন্ড মি। জেনিস তার পিছু নিতে গিয়ে অ্যানাবেলের রুমের সামনে গিয়ে পৌঁছায়। সেখানেও আরেকটা চিরকুট পায়। জেনিসের শুরুতে মনে হচ্ছিল হয়তো ন্যান্সি ক্যারল মিলেই তার সাথে এমনটা করছে। জেনিস স্যামুয়েলের কাছে ক্ষমা চেয়ে সেই রুমে প্রবেশ করে এবং দেখা যায় সেখানে অ্যানাবেলের ব্যবহৃত অনেক খেলনা। নজর পড়ে একটা হোম সেটের ওপর, যা সম্পূর্ণ এই বাড়ির মতোই দেখতে। দেখা যায় অ্যানাবেলের মতোই একটা পুতুল এই ঘরের মধ্যেই একটা নির্দিষ্ট দরজার সামনে দাঁড়িয়ে। সেখান থেকে জেনিস একটা চাবি খুঁজে পায়। সে বুঝে যায় যে হোম সেটের মধ্যে যেই দরজার সামনে চাবিটা পেয়েছে, এটা সেই রুমেরই চাবি। জেনিস সেই রুমটা চাবি দিয়ে খুলতেই দেখে ভেতরে চেয়ারের মধ্যে একটা পুতুল রাখা। এরই সাথে ওই সম্পূর্ণ রুম জুড়ে বাইবেলের পৃষ্ঠা লাগানো। বিষয়টা তার কাছে অনেক অদ্ভুত লাগে। দরজা বন্ধ করে সে সম্পূর্ণ রুমটা দেখতে গেলেই অনুভব হয় দরজা আবারও খুলে গেছে। পেছনে ফিরলে দেখে পুতুলটা তার দিকে তাকিয়ে। ভয়ে একটা কাপড় দিয়ে পুতুলটাকে ঢেকে তড়িঘড়ি করে সেখান থেকে বেরোতে গেলে লক্ষ্য করে বাইরে স্যামুয়েল, এবং সে তাকে দেখে ফেলেছে আর সে এখানেই আসছে। এরই মাঝে ঘটে এক অলৌকিক ঘটনা। সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরিহিত সেই পুতুলটা। মুহূর্তের মধ্যেই কেউ নেই। জেনিস ভয়ে সেখান থেকে তার রুমে চলে আসে। পরের দিন বাচ্চারা বাড়ি থেকে একটু দূরে এক কূপের সামনে ঘুরতে আসে। ক্যারল বলে, শুনেছি স্যামুয়েল নাকি তার ওয়াইফকে এই কূপের মধ্যে রাখে। সে নাকি মানুষ না, তাছাড়া দেখতে কাঠের পুতুলের মতো। সেদিন ক্যারল এস্থারকে দেখে কেন জানি মনে হয়েছে কিছু একটা ঠিক নেই। তার মনে হয় তারা হাজব্যান্ড ওয়াইফের মাঝে কিছু একটা রহস্য রয়েছে, কেননা এখানে তাদের নিয়ে আগে থেকেই কিছু গুজব ছড়িয়েছিল। লিন্ডার এইসবই কিছু বিশ্বাস না হলে ক্যারল তাকে এখান থেকে বিদায় করার জন্য বলে, তুমি কোথাও গিয়ে লুকিয়ে যাও, আমরা তোমাকে খুঁজে বের করব। সেদিন জেনিস শার্লেটের কাছে ক্ষমা চায়, কেননা স্যামুয়েলের বারণ করা সত্ত্বেও সে গতকাল রাতেই ওই নিষিদ্ধ রুমে প্রবেশ করেছিল। এর জন্য তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু যখন সে অলৌকিক ঘটনার বর্ণনা দিতেই যাবে, লিন্ডা চলে আসাতে তার বলা হয়ে ওঠে না। লিন্ডা ওপরের তলায় যাওয়ার সময় লক্ষ্য করে সিঁড়ির ওপারে একটা সিক্রেট রুমের মতো। প্রায়ই সময় তারা হাইড অ্যান্ড সিক খেলে। তাছাড়া ক্যারল তো তাকে বলেছে লুকানোর জন্য, তাই একটা ভালো জায়গা হবে ভেবে সে সেখানে প্রবেশ করার দরজা খুঁজে বের করে। ক্যারল, ন্যান্সি, কেট আর টিয়ার্নি বাড়ির পাশে একটা গ্যারেজ দেখতে পায়। ভেতরে প্রবেশ করে জায়গাগুলো পরিদর্শন করছে। সামনে রহস্যময় এক কাকতাড়ুয়া। ক্যারল তাদের ভয় দেখানোর চেষ্টা করলে তারা কিছুটা ভয় পায় সেখানে। তবে ন্যান্সির কাছে মনে হলো যে এটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিন্ডা সিঁড়ির নিচে সেই রুমের ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পর তার নজর যায় অন্ধকারে এক কোণায় একটা পুতুল বসে আছে, তার দিকেই তাকিয়ে। হঠাৎ সেখানে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারা সবাই এসে হাজির হয়। শার্লেট বিষয়টা স্যামুয়েলকে জানালে পরবর্তীতে সেই দরজাটা স্যামুয়েল একেবারের জন্য বন্ধ করে দেয়। তবে স্যামুয়েলের চোখে অনেক জেদ, কারণ তাদের বারণ করা সত্ত্বেও তারা ঘরের মধ্যে সমস্যা করছে। তবুও সে কিছু বলে না, বরং তার নজর যায় শার্লেটের একটা গ্রুপ ফটোতে। শার্লেট জানায় এই ফটোটা তুলেছিল রোমানিয়াতে এক কনভেন্টে, যেখানে সন্ন্যাসী নানরা থাকে। তারা বাহিরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন থাকে। অনেক কষ্টে তাদের তিনজনের সাথেই আমার কিছুটা কথাবার্তা বলার সুযোগ হয়েছিল। ফটোতে সিস্টার মারিয়া, সিস্টার অ্যানা এবং সিস্টার লুসিয়া। স্যামুয়েলের নজর যায় ফটোতে অন্ধকারে একজনের উপস্থিতি। সে বলে, ইনি কে? শার্লেট বলে, তাকে আমি জানি না, তার সাথে তো কোনোদিনই আমার দেখা হয়নি। রাতে ক্যারল আর ন্যান্সি কাপড় ঢাকা দিয়ে ইচ্ছে করে ভৌতিক বিষয়ে আলোচনা করছে, বিশেষত স্যামুয়েলের স্ত্রী এস্থারকে নিয়ে। বলাবলি করছে সে একজন ডাইনি, আরও নানা কত কথা। হঠাৎ রুমের মধ্যে বেল বাজছে।
এতক্ষণে তাদের গল্পের থেকে মন ডাইভার্ট হয়ে ফোকাস চলে যায় সেই শব্দে। রুমে অস্বাভাবিক কিছুর উপস্থিতি, গা শীতল করে দেওয়ার মতো ঠান্ডা অনুভূতি। এবার শব্দ তাদের আরো কাছাকাছি আসতে লাগলো। হাতে থাকা টর্চটাও বন্ধ হয়ে গেল। হঠাৎ মেয়েদের চিৎকার শুনে সবাই জেগে যায়। শার্লেট, স্যামুয়েলও চলে আসে। তারা বারবার একই কথা আওড়ে যাচ্ছে। তারা মিস্টার মুলিন্সের ওয়াইফকে দেখেছে এখানে। বিষয়টা হাস্যকর। স্যামুয়েল বলে, তোমরা থামবে? আমার স্ত্রী এখানে আসবে কিভাবে? সে তো আরো কয়েক বছর আগে থেকেই চলতে পারে না। কি সব যাচ্ছে তাই বলে যাচ্ছ। তখন এস্থার বেল বাজালে স্যামুয়েল তার কাছে চলে যায়। বিষয়টা নিয়ে ক্যারল আর ন্যান্সি একটু চিন্তিত, কারণ তাদের কথায় কেউই বিশ্বাস করছিল না। কিন্তু জেনিস কিছুটা আঁচ করতে পারে। পরের দিন স্যামুয়েল বাড়িতে নেই, কিছু কাজে শহরের দিকে গিয়েছে। তাই এস্থার বেল বাজালে শার্লেট পারমিশন নিয়ে তার রুমে প্রবেশ করে। সে কিছু ঔষধ খাবে বলে তাকে পানি দিতে বলে। আড়ালে থেকে জেনিস উকি দিয়ে দেখতে পায় শার্লেট তার মুখ থেকে মাস্ক খুলেছে, কিন্তু পর্দার আড়ালে তা স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। শার্লেটও তার চেহারা দেখতে পায়নি। সেখানে অ্যানাবেলের পিকচার দেখলে তাকে জিজ্ঞেস করে। এস্থার তাদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার ঘটনা তাকে জানায়। জেনিস সম্পূর্ণ ঘটনা জানতে পারে এবং যাওয়ার সময় ওয়ালে লাগানো অ্যানাবেলের পিকচারটা তার ঘরে নিয়ে যায়। আশ্চর্যের বিষয়, অন্ধকারে ফটোতে থাকা অ্যানাবেলের চোখ জ্বলছে। অ্যানাবেলের রুম থেকে হঠাৎ অ্যানালগ মিউজিক প্লেয়ারটা অটোমেটিক বাজতে শুরু করে। ভয়ার্থ মনে রুমের দিকে এগিয়ে চলল। তবে এবার সাথে সাথে লিন্ডাও চলে আসে এবং তাকে বলছিল, এত রাতে তুমি এই রুমে কি করছো? জেনিস তাকে মিউজিক বাজার কথাটা বলে, সাথে এটাও বলে দেয় যে মিস্টার মুলিন্সের একটা মেয়ে সন্তানও ছিল এবং এই ঘরে যা যা দেখছো সব ওরই। লিন্ডা ভুলবশত টয়গান দেখতে গিয়ে পুতুলের ওপর শুট করে বসে। হঠাৎ পুতুলটা তার দিকে চেয়ে বসল। এক মুহূর্তের জন্য সে থমকে গেল। সে বুঝে গিয়েছে এখানে কিছু একটা ঠিক নেই। এরই সাথে মনে একটু ভয়ও প্রবেশ করে, যার ফলে সে বলে, আমি আর এখানে থাকছি না, আমি আমার রুমে চলে গেলাম। জেনিস টেবিলের ওপরে থাকা অ্যানাবেলের ডায়েরি পড়তে গেলে হঠাৎ আচমকা দরজা বন্ধ হয়ে যায়। রুমে থাকা কাঠপুতুলগুলো নিজে নিজেই নড়তে লাগলো। ডল হাউসে আলো জ্বলে উঠল, কিন্তু মনে হলো তার সামনে কেউ দাঁড়িয়ে। উপরে তাকাতেই জানালার পারে অ্যানাবেলকে দেখতে পায়। জেনিস তাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কি মুলিন্সের মেয়ে না? তোমার কি হয়েছে? তুমি কি আমাকে সাহায্য করবে? তোমার কি চাই? এর উত্তরে অ্যানাবেল বলে, জেনিস সেখান থেকে পালাতে গেলে তাকে পেছন থেকে টেনে ধরে। কোনো মতে গায়ের জোরে সেই রুম থেকে বেরিয়ে লিফটে বসে শার্লেটের কাছে যাবে। তবে লিফটটাও কাজ করছে না, উল্টো উপরের দিকেই সে যাচ্ছে। একটা পর্যায়ে কোনো অজানা শক্তি তাকে হাওয়ায় ভাসিয়ে নিচে ফেলে দেয় এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। এত কিছু হয়ে গেল, কিন্তু বাড়ির কেউই তার টের পায়নি। পরের দিন স্যামুয়েল আর শার্লেট তাকে ডক্টরের কাছে নিয়ে যায় এবং জানা যায় সে এখন আর হাঁটতে পারবে না। যদি তার অনেক ভালোভাবে খেয়াল রাখা হয় তাহলে হয়তোবা আগের মতো কিছুটা হাঁটতে পারবে। সেদিন জেনিস শার্লেটকে বলে, আমি আর এখানে থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। শার্লেট এর কারণ জিজ্ঞেস করলে সে বলে, গতকাল রাতে আমি দুর্ঘটনার সিঁড়ি থেকে পড়িনি, বরং আমাকে কেউ ফেলে দিয়েছে। আপনি তো বলেন আমরা ঈশ্বরকে খালি চোখে দেখতে পাই না, তবে অনুভব করতে পারি। কিন্তু এই বাড়িতে আমি এর উল্টোটা অনুভব করলাম। সেটা অশুভ। সে আমার কাছে আমার আত্মা চায়, আমি যেন তার কাছে নিজের আত্মা বিক্রি করি। শার্লেট তো এর কোনো সমাধান দিতে পারে না, তবে তাকে ধর্মীয় কিছু কথা শোনায় এবং এইসব এড়িয়ে চলার আত্মবিশ্বাস দেয়। অন্যদিকে জেনিসের এই অবস্থা হওয়ার পেছনে স্যামুয়েল নিজেকে দোষী করছে। সে তার ওয়াইফের কাছে বলছে, মেয়েদের এখানে স্থান দিয়ে আরো বিপদে ফেলে দিয়েছি। কিন্তু এস্থারের কথা অনুযায়ী মেয়েদের এখান থেকে তাড়িয়ে দিলে তারাও নিঃস্ব হয়ে যাবে। জীবনের শেষ কিছু মুহূর্তগুলো এই বাচ্চাদের চেঁচামেচি শুনে কাটাতে চাই। আজকে জেনিস শার্লেটের সাথে ঘুমাবে, এই জন্য লিন্ডা একা পড়ে যায়। রাতে দুজনের কথা শেষে লিন্ডা যখন উপরের তলায় নিজ রুমে যাবে, শুনতে পায় চেয়ার নড়ার শব্দ, তাও আবার অ্যানাবেলের রুম থেকে। দরজা দিয়ে উকি দিলে দেখা যায় পুতুলটা রকিং চেয়ারে দুলছে। পরক্ষণেই দরজা খুললে দেখতে পায় চেয়ারের মধ্যে কেউ নেই। ভয়ে রুমে চলে যাওয়ার পরেও তার ঘুম আসছে না। রাত জেগে টয়গান নিয়ে খেলছে, যেন এইসব চিন্তাভাবনা তার মনে না আসে। কিন্তু দেখা যায়
বলটা কে যেন ধরে রেখেছে। এবার বেশ ভয় পেয়ে কাঁথামুড়ি দিয়ে বেডে শুয়ে পড়ে এবং দেখতে পায় কোনো এক অবয়বের পায়ের ছাপ। এই দেখে অ্যানাবেলের রুমের দিকে উকি দিতেই দেখতে পায় কালো এক হাত এসে পুতুলটা নিয়ে গেল। ভয়ে সেদিনকার রাতটা কোনো মতে পার করে। সকাল পেরিয়ে দুপুর, বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। প্রতিদিনের মতোই স্যামুয়েল শহরে গেছে। ঘরে কেউ নেই। এস্থার কলিং বেল চাপলে জেনিসকে গাছতলায় রেখে শার্লেট সেদিকটা দেখার জন্য চলে যায়। হঠাৎই ভর দুপুরে কেউ যেন জেনিসের চেয়ারে একটা ধাক্কা দেয়, অথচ কেউই নেই এখানে। আচমকা শার্লেটের মতো দেখতে এক মহিলা চেয়ার ঠেলে সেই গ্যারেজে নিয়ে গিয়ে তাকে ফেলে দেয়। সেই সাথে দরজা বন্ধ করে দেয়। পরিবেশটা একেবারে নীরব। ভয়ে জেনিস একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে সেই অ্যানাবেল তাকে প্রসেস করে নেয়। তার চিৎকার শুনে সিস্টার শার্লেট চলে আসলে জেনিসকে সুস্থ সবল দেখতে পায়। সেদিন রাতে লিন্ডা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলছিল যে আমি এটা নিয়ে বেশ চিন্তিত, কারণ যেই মেয়েটা কয়েকদিন ধরে বলছিল সে এখানে থাকবে না, কিন্তু আজ সে বলছে এখান থেকে সে আর কোথাও যাবে না। এবং লিন্ডা ন্যান্সির কাছে একে একে সব বলে দেয়, যা জিনিস তার সাথে শেয়ার করত। কিন্তু ক্যারল এসে এইসব শুনলে তার বিশ্বাস হয় না এবং সে বলে জেনিসের কিচ্ছু হয়নি, ও শুধু আমাদের কাছ থেকে একটু সহানুভূতি চাচ্ছে। লিন্ডা ভালোভাবে বুঝিয়ে বলতে গেলে ক্যারল তাকে ধমক দিয়ে তার রুমে পাঠিয়ে দেয়। পরের দিন লিন্ডা বাড়ির বাইরে বসে অপেক্ষা করছে স্যামুয়েলের জন্য। সে আশাতে তার কাছে জানায় জেনিস কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ করছে। এরই সাথে জেনিস আমাকে বলেছে সে নাকি আপনার মেয়েকে দেখতে পায়। এর উত্তরে স্যামুয়েল বলে এটা কিভাবে সম্ভব, কারণ আমার মেয়ে মরে গেছে প্রায় 1 যুগ হয়ে যাবে। এই কথাকে পাত্তা না দিয়ে লিন্ডা জানায় তাছাড়াও জেনিস আরেকটা কাজ করে ফেলেছে। আপনি না করা সত্ত্বেও ও অ্যানাবেলের রুমে গিয়েছে। সেই সাথে একটা পুতুল দেখেছে সাদা রঙের পোশাক পরিহিত। কথাটা শুনতেই স্যামুয়েল প্রচণ্ড রেগে গিয়ে বলে এটা অসম্ভব। আমি ওই রুমের চাবি লুকিয়ে রেখেছিলাম, আর ওই রুমে যাওয়া নিষিদ্ধ। এটাও কি করেছে? স্যামুয়েল বুঝে গেছে সেই অবয়বকে জেনিস মুক্ত করে দিয়েছে। সাথে সাথে সে বাড়িতে প্রবেশ করে। শোনা যায় জেনিস গুনগুনিয়ে কিছু একটা বলছে। দেখতে পায় সেই অভিশপ্ত পুতুল চেয়ারে বসে আছে, সামনে একটা চিরকুট, লেখা ফাউন্ড হিম। পেছন থেকে আবির্ভাব হয় জেনিসের। স্যামুয়েল বলে তোমাকে বলেছিলাম ওই রুমে প্রবেশ করো না। চেয়ার থেকে দাঁড়িয়ে অস্বাভাবিকভাবে জেনিস তার আকৃতি পরিবর্তন করে। স্যামুয়েল তাকে ঘায়েল করার জন্য হোলি ক্রস তার সামনে ধরে রাখে, কিন্তু এতে সে ব্যর্থ এবং অশুভ শক্তির কাছে পরাজিত হয় স্যামুয়েল। ঘর থেকে বিকট শব্দ পাওয়াতে শার্লেট দেখার জন্য বাড়িতে প্রবেশ করলেই দেখতে পায় স্যামুয়েলের সম্পূর্ণ শরীর হাড়ভাঙা অবস্থা, চোখ উল্টে আছে এবং তাকে নৃশংসভাবে মারা হয়েছে। শার্লেট ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করে। পুলিশ এসে যাবতীয় কাজ শেষে তারা চলে যায়। মেয়েদের যার যার রুমে পাঠিয়ে দেয় এবং সে চলে যায় এস্থারের সাথে কথা বলার জন্য। কিন্তু লিন্ডার চোখ পড়ে জেনিসের ওপর। জেনিস সেই পুতুলটা নিয়ে বসে আছে। তার কাছে মনে হয় সবকিছুর মূলেই রয়েছে এই অভিশপ্ত পুতুল। তাই রাত্রিবেলা জেনিস যখন ঘুমাচ্ছিল সে লুকিয়ে সেই পুতুলটাকে চুরি করে হাতে হ্যারিকেন নিয়ে রওনা হয় সেই কূপের উদ্দেশ্যে। বিষয়টা শার্লেটের নজরে পড়ে। লিন্ডা যখন পুতুলটাকে নিয়ে সেই কূপের উদ্দেশ্যে যাচ্ছিল তার অনুভব হয় তাকে কেউ ফলো করছে। ভয়ে হাত পা কাঁপছে। চারিপাশটা সম্পূর্ণ নীরব। একটু দূরেই সেই কূপ। কূপের ঢাকনা সরিয়ে যখন সেই পুতুলটাকে ফেলতেই যাবে শার্লেট এসে উপস্থিত হয় এবং তাকে জিজ্ঞেস করে এত রাতে তুমি কি করছো এখানে? লিন্ডা বলে এই পুতুলটাই জেনিসকে ভয় দেখাচ্ছে এবং মিস্টার মুলিন্সকে হত্যা করেছে। আমি একে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। এই বলে পুতুলটাকে সে কূপে ফেলে দেয়। শার্লেট তাকে ঘরে ফিরে যেতে বললে যখন সে চলে যাচ্ছিল পেছন থেকে কিছু একটা শব্দ আসে। কূপের দিকে মুখ দিতেই হঠাৎ কোনো এক অজানা শক্তি তাকে ভেতর থেকে টেনে বসে। শার্লেট তাকে কোনো মতে বাঁচানোর পর যখন কূপটা বন্ধ করে দেয় তখন শুরু হয় কূপের ভেতর থেকে বিকট শব্দ, যেন কেউ এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। শার্লেট নিজের চোখে দেখার পরে ভয়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে লিন্ডাকে নিয়ে দৌড়ে চলে আসে। লিন্ডা বাড়িতে এসে জেনিসকে বলছে জেনিস কোথায় তুমি? আমরা ওই পুতুলটাকে ফেলে দিয়ে এসেছি। এই বলে জেনিসকে দেখতে গেলেই এক ভয়, কারণ জেনিসের জায়গায় সেই পুতুল শুয়ে আছে।
শার্লেট বাকি মেয়েদের বলে জেনিসকে খুঁজে বের করতে, আর সে পুতুলটা নিয়ে চলে যায় এস্থারের কাছে। এস্থার এই পুতুলটা দেখেই আতঙ্কিত হয়ে বলে, এই পুতুল আমার থেকে দূরে রাখো। শার্লেট বলে, এই ব্যাপারে আপনি কি কিছু জানেন? এস্থার ভয়ার্থ আর হতাশাযুক্ত কণ্ঠে বলে, এটা অভিশপ্ত। না, এটা স্বয়ং শয়তান নিচেই। এস্থার বলে, আমরা প্রার্থনা করেছিলাম এমন কোনো শক্তির কাছে, সেটা যেই হোক, তার কাছে আমাদের অন্তরের অঙ্গীকার করেছিলাম, যাতে প্রিয় মেয়েটিকে আবার দেখা বা তার সাথে কথা বলার সুযোগ পাই। শুরুতে আমাদের ছোট ছোট সংকেত দিত, যেমন অ্যানাবেলের রুম থেকে তার প্রিয় গান বাজত। আমরা জানতাম এটা আমাদেরই অ্যানাবেল। এরপর একদিন সে আমাদের কাছে অনুমতি চায় যে সে একটা পুতুলের মধ্যে ভর করবে, এতে করে তাদের সাথে সারা জীবন থাকতে পারবে। এস্থারের সামনে তার মেয়ের প্রিয় পুতুল রকিং চেয়ারে দুলছিল, এবং তার এই প্রস্তাবে এস্থার রাজি হয়ে যায়। এতে করে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। মাঝে মাঝে তাকে আমরা দেখতেও পেতাম, তাও এক পলকের জন্য। সে আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকত, কিন্তু শীঘ্রই আমরা বুঝতে পারি এটা আমাদের অ্যানাবেল না। একদিন আয়নায় তার আসল চেহারা দেখতে পাই আমি। আসলে সে অ্যানাবেল নয়, বরং এক শয়তান। সে আমাদের অ্যানাবেল কিনা তা পরীক্ষা করার জন্য হলিক্রস নিয়ে তার সামনেই উপস্থিত হই, কিন্তু সেটা তার কাছে মোটেও পছন্দনীয় ছিল না। তার হাত পা ভেঙে বাঁকা হয়ে যাচ্ছিল এবং বড় এক রূপ ধারণ করে, এবং সেদিন আমার চোখের এই হাল করেছিল সে। সেই শয়তান চেয়েছিল আমার আত্মা, কিন্তু স্যামুয়েল তা হতে দেয়নি। সে চার্চে যোগাযোগ করে প্রিস্ট টেনে সম্পূর্ণ বাড়িটা শুদ্ধিকরণ করে। তবুও সেই শয়তান আমাদের অনুমতি পেয়ে এই পুতুলকে নিজের বাসস্থান বানিয়ে ফেলেছিল, তাই একে দমন করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রিস্টরা এই অভিশপ্ত পুতুলকে অ্যানাবেলের রুমে গোপন কক্ষে ঈশ্বরের বাণী দিয়ে তা সিল করে রাখে, যেন তা বেরোতে না পারে। এভাবেই পেরিয়ে যায় অনেকগুলো বছর। বাড়িতে আর কোনো সমস্যা নেই। আমাদেরই কৃতকর্মের জন্য আমরা এই অনাথ বাচ্চাদের বাড়িতে থাকার জায়গা দিই, যাতে করে আমরা যিশুর কাছে পাপ কাজের প্রায়শ্চিত্ত করতে পারি। কিন্তু শেষে তাই হলো যা আমরা ভয় করেছিলাম। সে মুক্ত হয়ে গেছে। মেয়েরা জেনিসকে অ্যানাবেলের রুমে খুঁজে পায়। তাদের দেখে সে দাঁড়িয়ে যায়। ক্যারল দেখে অবাক, কেননা তার পা তো কোনোদিন ঠিক হওয়ার কথা না। তবে তার হাতে চাকু। ক্যারলকে সে আঘাত করে বসে। ভয়ে তারা সবাই শার্লেটের কাছে গিয়ে পৌঁছায়। শার্লেট তাদের সাহায্য ডাকার জন্য পাঠিয়ে জেনিসকে খুঁজতে বেরিয়ে পড়ে। মেয়েরা পুলিশকে কল করে এস্থারের রুমে গিয়ে পৌঁছেই দেখতে পায় তাকে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। অর্ধেক দেহই নেই। শার্লেট লিন্ডা আর কেটকে নিয়ে বেরোতে গেলেই জেনিস এসে হাজির হয়। শার্লেট বাইবেলের ভার্স পড়তে থাকলে তা কাজ করছে না, বরং সে তাকে শূন্যে ভাসাতে শুরু করে। ভয়ে লিন্ডা আর কেট পালাতে গেলে লিন্ডাকে কেউ পেছন থেকে টেনে নিয়ে যায়। অন্যদিকে ক্যারল, ন্যান্সি আর টিয়ানি সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে গেলেই সামনে দেখতে পায় সেই কাকতাড়ুয়া তাদের দিকে মুখ করে দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কিছু নেই। গাড়িটাও স্টার্ট হচ্ছে না। কেট চলে আসায় তারা চারজন চলে যায় গ্যারেজের সামনে। ক্যারল আগে আগেই গ্যারেজে প্রবেশ করতেই দরজা লেগে যায়। অনেক চিৎকার করা সত্ত্বেও কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। বাহির থেকেও তারা দরজা খুলতে পারছে না। পিছে ঘুরতেই সেই কাকতাড়ুয়াকে দেখে সে ভয় পায়। তার সামনে একটা কোড়াল। আত্মরক্ষার জন্য তা নিতে গেলেই শুধু লাঠিটা তার হাতে আসে। এরই সাথে আলো নিভে নিভে ভাব। সামনে থাকা কাকতাড়ুয়ার ভেতর থেকে বেরোচ্ছে কালো কুচকুচে হাত। সাথে সাথেই লাইটটা ভেঙে গেল। আরেকটা লাইট ফেটে যাওয়ার আগেই সে তা ঠিকমতো লাগাতে গেলেই সেই শয়তানকে দেখতে পায়। ধীরে ধীরে তার সামনেই এগিয়ে আসছে। সে কোনো মতে এই ঘুটঘুটে অন্ধকারে এক কক্ষে ঢুকে ভেতর থেকে গেটটা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ কেউ এসে তার হাতটা ধরলেই ভয় পেয়ে যায়। তবে দেখা যায় এটা ন্যান্সি। জানালা দিয়ে বেরোতে সে সক্ষম হয়। অন্যদিকে লিন্ডা পালিয়ে এক নির্দিষ্ট কক্ষে নিজেকে বন্দি করে লুকোনোর জায়গা খুঁজছে, কিন্তু জেনিস এসে বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়েই যাচ্ছে। জানালা দিয়ে যে ঝাঁপ দেবে সেই কায়দাও নেই। কিন্তু একটু পরেই সন্ধান পায় সেই বেসমেন্টে যাওয়ার ম্যানুয়াল লিফটের। কোনো মতে সে নিচে গিয়ে পৌঁছায়। বুকে আতঙ্ক। পাশে থাকা টর্চ নিয়ে যখন চারিপাশটা দেখছে, দেয়ালে রক্ত, মেঝেতে পড়ে আছে এক মরদেহ। হঠাৎ সেটা হাওয়া দিয়ে তার দিকে ধেয়ে আসতেই সে আবারও লিফটে চড়ে।
মাঝ বরাবর স্থানে সে বসে আছে, ওপরে জেনিস আর নিচে এস্থারের মরদেহ। বাজেভাবে ফেসে গেছে সে, কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। নিচে তাকাতেই দেখে ওটা এস্থারের মরদেহ নয়, বরং জেনিসের ভেতরে থাকা সেই শয়তান। কোনো মতে উপরে গিয়ে পৌঁছাতেই সে ভয়ে ভয়ে নিচতলায় যাচ্ছিল, কিন্তু সেখানেও জেনিস উপস্থিত। সে যেন তার সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। লিন্ডা এবার অ্যানাবেলের রুমে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেখানেই লুকায় যেখানে অ্যানাবেল ডল। তার কাছে মনে হয় যে সেই পুতুলটা তার দিকে তাকিয়ে আছে। মাথাটা ঘুরিয়ে রাখতে গেলেই জেনিস তার উপর এসে চড়ে বসে। তৎক্ষণাৎ শার্লেট চলে আসে এবং তার হাতে সেই পুতুল। জেনিস তাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে তা পুতুলের গায়ে লাগে এবং তখনই হলি ক্রসের লকেট তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। পুতুলটার সাথেই তাকে সেই রুমের মধ্যে বন্দি করে গেট লাগিয়ে দেয় এবং মুহূর্তের জন্য চারিপাশটা নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় সম্পূর্ণ রুমে অলৌকিক ঘটনা। লাইট ফ্লিকার হচ্ছে, অ্যানালগ মিউজিক প্লেয়ারটা আপনা আপনি চলছে। এরই সাথে শুরু হয় তাদের ওপর আক্রমণ। ভয়ে তারা সবাই বাড়ির বাইরে এসে হাজির হয়, কিন্তু পরেই সম্পূর্ণ বাড়ির যত লাইট আছে তা ফেটে যায় এবং শোনা যায় এক বিকট শব্দ। এর কিছুক্ষণ পরে পুলিশ এসে হাজির হলে দেখা যায় রুমে পুতুলটা পড়ে আছে আর জেনিস সেখান থেকে পালিয়ে গেছে। পরের দিন প্রিস্ট এসে বাড়িটা সম্পূর্ণ শুদ্ধিকরণ করে এবং তাদের জানায় এই বাড়িটা এখন বসবাসের যোগ্য। তাছাড়া সেই শয়তান আর এই পুতুলের মধ্যে নেই, কারণ সে যা চেয়েছে তা পেয়ে গেছে। চাইলে এই পুতুলটা যার ভালো লাগে সে রাখতে পারে, কিন্তু কেউই তা রাখতে চায় না এবং প্রিস্টের কাছেই দিয়ে দেয়। চাইলে তারা এই বাড়িটাতে থাকতে পারত, কিন্তু কোনো এক কারণে তারা আর সেখানে থাকে না, বরং চলে যায় অজানা গন্তব্যে। এখন প্রশ্ন হচ্ছে, জেনিস কোথায় গেল? জেনিস ইচ্ছাকৃতভাবে এক অরফানেজে চলে যায়। সেখানে হিগিন্স দম্পতি আসে, পিট আর শ্যারন। জেনিসকে তারা দত্তক নিতে চায়। তার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম অ্যানাবেল এবং সে পরবর্তীতে অ্যানাবেল হিগিন্স পরিচয়ে বড় হতে থাকে। তবে একদিন অ্যানাবেল ওরফে জেনিস তার দত্তক নেওয়া বাবা মাকে বয়ফ্রেন্ডের সাথে মিলে হত্যা করে এবং এর পরের ঘটনা তো আপনারা জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে এন্ড স্ক্রিনে থাকা অ্যানাবেল 2014 মুভিটি দেখে আসেন। তাছাড়া ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে বলুন যে কনজিউরিং ফ্র্যাঞ্চাইজের পরবর্তী ভিডিও চান কিনা। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। কিন্তু এরপর কি হলো দেখুন এই ভিডিওতে।